হাওড়ার দিকে নজর রাখবো। বিজেপির বিএলএ ট্যুর বাড়িতে আগুন, বাইরে থেকে আগুন লাগানোর অভিযোগ উঠছে। হাওড়ার ডোমজুড়ের 37 নম্বর বুথের ঘটনা। ইতিমধ্যেই তদন্তে নেমেছে ডোমজুড় থানার পুলিশ। তবে বিজেপি বিএলএ ট্যুর বাড়িতে আগুনে বাইরে থেকে আগুন লাগানোর অভিযোগ উঠছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবাশিস। দেবাশিস, কেন মনে করা হচ্ছে যে বাইরে থেকে আগুন লাগানো হয়েছে এবং কারা আগুন লাগিয়েছে বলে অভিযোগ? দেখো, এখনো পর্যন্ত বিজেপির তরফ থেকে কিন্তু সরাসরি অভিযোগ করা হচ্ছে শাসক দলের বিরুদ্ধেই। তবে শাসক দলের তরফ থেকে পরিষ্কার করা হয়েছে এই যে ঘটনা, এটি কিন্তু একদমই দুর্ঘটনা। এর সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক নেই। কারণ আগুন লাগার পর তারাই, অর্থাৎ গোটা গ্রামবাসী কিন্তু এই আগুন নেভাতে সাহায্য করেছিল, এটাই দাবি হয়েছে। তবে এখনো পর্যন্ত বিএলএ 37 নম্বর বুথের সাকরাইল ব্লক ডোমজুড় থানার অন্তর্গত নিউ করলা, সেখানে 2 নম্বর অঞ্চলে এই কর্মকার পরিবার, এরপর চন্দন কর্মকার, যিনি কিন্তু বিএলএ হিসাবে কাজ করছিলেন এসআইআর হিসাবে। বিজেপির দাবি যে তার বাড়িতে ইচ্ছাকৃত ভাবে যাতে এসআইআর এর কাজ সম্পূর্ণ না করতে পারে সঠিকভাবে, সেই কারণেই কিন্তু তার আগুন লাগানো হয়েছে। তবে অবশ্যই চন্দন কর্মকার এবং তার পরিবারের লোকেরা সরাসরি কোনো অভিযোগ না করলেও তারা কিন্তু দাবি করেছেন যে অবশ্যই আগুন যে লাগানো হয়েছে তা কিন্তু বাইরে থেকেই লাগানো হয়েছে, অর্থাৎ এটি কোনো দুর্ঘটনা নয়, অবশ্যই এটি কিন্তু অন্তর্ঘাত রয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে ডোমজুড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এই নিয়ে রাজনৈতিক চাপানোতর থাকলেও তৃণমূলের দাবি। আমাদের সঙ্গে থাকো তুমি। এবার আমাকে ফোন করা হয়েছিল, আমি এসে যেটা দেখেছি যে আগুন জ্বলছে। আর কারণ যেটা আমাকে বলছে, আমার স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে শুয়েছিল, হঠাৎ করে একটা আওয়াজ হয়, যা হোক বৃষ্টির মতো আগুনে পুড়লে যেরকম আওয়াজ হচ্ছিল। তখন আমার স্ত্রী ঘুম ভেঙে গেছে, জানলা দিয়ে দেখছিলাম আগুন জ্বলছে। তখন এই বাচ্চাদের নিয়ে বেরিয়ে যায় যা হোক করে। সম্ভাবনা তো ওরকমই আছে, কারণ এদিকে যেহেতু কোনো কারেন্টের কোনো কিছু নেই, আগুনের জ্বালানোর কোনো কিছু নেই, হঠাৎ করে তো এখান থেকে ধরে যাওয়া যায় না রাস্তার ধার। আমাদের সঙ্গে দেবাশিস রয়েছে। দেবাশিস, তুমি যেমনটা বলছিলে যে বিজেপি তৃণমূল এই নিয়ে রাজনৈতিক তরজা শুরু করেছে। একেবারে বিজেপির যে জেলা নেতৃত্ব, তাদের দাবি যে এটি কিন্তু কোনো সাধারণ দুর্ঘটনা নয়, এটা পুরোপুরি একেবারে রাজনৈতিক প্রতিহিংসা। গোটা রাজ্য জুড়ে বিরোধী দলগুলির ওপর যেভাবে প্রতিহিংসা চলছে, ঠিক সেটারই ঘটনা। তবে তৃণমূলের তরফ থেকে পরিষ্কার জানানো হয়েছে এই ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। কারণ যে পরিবারের বাড়িতে আগুন লেগেছে সেই পরিবার কিন্তু তাদের ঘনিষ্ঠ, তাদের এলাকার বাসিন্দা, ফলে সে অন্য রাজনৈতিক দল করতেও তাদের সঙ্গে কোনো রকম কিন্তু রাজনৈতিক বিভেদ ছিল না। এবং গতকাল রাত্রিবেলা যখন আগুন লাগে তখন থেকেই তৃণমূল কর্মী সমর্থক এলাকার বাসীরা রাজনৈতিক ঊর্ধ্বে উঠে তারা কিন্তু সাহায্যের হাত বাড়িয়েছে, এখনো তারা রয়েছে। ফলে যারা এই ধরনের রাজনীতি করছে, তারা সংকীর্ণ রাজনীতি করছে, তাদের কাছে আবেদন করেছে তৃণমূলের উপপ্রধান যে তারাও যেন সরকারের মতন করে এই দলীয় কর্মী চন্দন কর্মকারের বাড়ির পাশে তারা থাকে। তবে চাপানুতর থাকলেও চন্দন কর্মকারের তরফ থেকে কিন্তু সরাসরি কোনো রাজনৈতিক অভিযোগ করা হয়নি। বেশ। হঠাৎ করে রাত 1টার সময় এখানে আগুন ধরে এবং আমরা পরিস্থিতি এসে যেটা দেখতে পাচ্ছি, যে জায়গা থেকে আগুনটা ধরেছে সেই জায়গায় কোনো ইলেকট্রিক্যাল ওয়্যারিং কিছু নেই বা কোনো রকম দাহ্য পদার্থও ছিল না। তো আমরা সেটা সন্দেহ করছি এটা ইচ্ছাকৃতভাবে কেউ আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এসআইআর কাজ এখনও চলছে কাজ, এখনও কাজ করছেন এবং উনি খুব সক্রিয় কর্মী। আমাদের প্রশাসনের কাছে আগ্রহ থাকবে যে কিভাবে আগুন লেগেছে সেটা প্রশাসনিক ব্যাপার, তারা তদন্ত করে দেখবে। তবে আমাদের দৃঢ় বিশ্বাস যে পরিস্থিতিতে যেভাবে আগুনটা ধরেছে বাড়িতে, কেউ ইচ্ছাকৃতভাবে লাগিয়ে দেওয়া হয়েছে। আমাদের পাশের প্রতিবেশী যারা আছে তারা অক্লান্ত পরিশ্রম করে জল নেওয়ার চেষ্টা করেছে, তার সঙ্গে সঙ্গে প্রশাসন ফায়ার ব্রিগেডও প্রচেষ্টা চালিয়েছে এবং সবাই সর্বতোভাবে আন্তরিক প্রচেষ্টার মাধ্যম দিয়ে যতটুকু বাঁচানো গেছে, আগুনটাকে নেভানো গেছে। তো এখানে মনে হয় না কোনো রাজনৈতিক রং এখানে লাগানো উচিত। একজন অসহায় মানুষের ক্ষতি হয়েছে, সেই ক্ষতিটাকে সামনে রেখে আমাদের উচিত সর্বতোভাবে তাকে সাহায্য করে আবার তার পাশে দাঁড়ানো। আর এবার ডেবরার খবর দেখাই। আবাসে কাটমানির অভিযোগ তুলেছিলেন উপভোক্তা, কিন্তু হঠাৎ করেই ভুল বদল করছেন সেই উপভোক্তা। ডেবরায় নেতার বিরুদ্ধে কাটমানির অভিযোগ প্রত্যাহার করা হচ্ছে। যুব নেতার বিরুদ্ধে কাটমানির অভিযোগ প্রত্যাহার করছেন উপভোক্তা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দিগ্বিজয়। দিগ্বিজয়, এই উপভোক্তাই তো বলেছিলেন যে আবাসের টাকা ঢুকতেই যুব নেতা তার থেকে কাটমানি দাবি করেছিলেন, তাহলে এখন হঠাৎ করে ভুল বদল কেন করছেন তিনি?
দিগ্বিজয় শোনা যাচ্ছে? দিগ্বিজয়ের সঙ্গে কথা বলবো, তবে এই উপভোক্তা তিনি তার নিজের অভিযোগ প্রত্যাহার করেছেন ও প্রত্যাহারের জন্য বিডিওকে আর্জি উপভোক্তার। 14ই ফেব্রুয়ারি কাটমানির অভিযোগ তোলেন উপভোক্তা। অভিযোগ করেও এবার ঢোক গিললেন উপভোক্তা। ব্লক তৃণমূল যুব সহসভাপতির বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার। 13 তারিখে একটা বিডিও অফিসে একটা কাগজ জমা দিয়েছিল, সে একটা আমার রাগারাগি হয়েছিল আমার সাইরুল ভাইয়ের সঙ্গে। এখন মিটমাট করে নিয়েছি, যে কাগজটা জমা দিতে এসেছিলাম সেই ফেরত নিচ্ছি। কারো কি অলক্ষণে কিংবা কারো কথা কি করেছে? কারো ভুল বুঝে এই কাজটা করছিলাম, রাগারাগি হয়ে রাগের মাধ্যমে এই জিনিসটা করছিলাম। এখন কমপ্লেনটা করেছিল, সেই কমপ্লেনটা কি উইথড্র করলেন? হ্যাঁ, অর্ডার করলাম। বাড়ির টাকা পেয়ে গেছেন আপনি? আমি বাড়ির 60,000 টাকা পেয়ে গেছি। কাজ চলছে বাড়ি? হ্যাঁ, কাজ চলতেছে। 14ই ফেব্রুয়ারি কাটমানির অভিযোগ দিনমজুরের। দাবি ছিল আবাসের টাকা ঢুকতেই নাকি হাজির নেতা, ভয় দেখিয়ে 8,000 টাকা হাতানোর অভিযোগ ছিল। অভিযোগ ছিল ব্লক তৃণমূল যুব সহসভাপতির বিরুদ্ধে এবং অভিযোগ ছিল পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধেও। পৃথিবীতে আমার জানা নেই, আমাদের যে যে পঞ্চায়েত আছে সে আমাদেরকে ঘরে এসে চমকায় ধমকায় যে টাকা লিগে বলছে যে পার্টি ফান্ড করে নিন। তারপরে প্রথম চাইছিল 10,000 টাকা, আমি প্রথম 1,000 টাকা দিচ্ছি, তারপর 2,000 টাকা, তারপর দিচ্ছে 8,000 টাকা। ও বলছে কি টাকা দিতে হবে, আর ঘরের টাকাটা আমি ঢুকেছি, টাকাটা আমাকে দিতে হবে। তো আমি ফের বিডিও অফিসে কমপ্লেন করলাম। চক্রান্ত বলেই পাল্টা দাবি করেন অভিযুক্ত নেতা। আদালতেও যাবেন বলে জানান অভিযুক্ত যুব নেতা। অবশেষে অভিযোগ প্রত্যাহার করলেন উপভোক্তাই। ইলিয়াস খান আমার নামে অভিযোগ করেছে এবং ইলিয়াস খান কাছে আমার কোনো টাকা লেনদেন নেই। আমি যদি ওর কাছে টাকা নিয়ে থাকি তাহলে তো কিছু একটা ডকুমেন্টস থাকবে। ডকুমেন্ট যদি সে দেখাতে পারে তাহলে আইন যেটা কিংবা আমার দল যেটা বলবে আমি সেটা মেনে নেবো। আমার এতে কিছু যায় আসে না, কেন আমি তো সৎ লোক। আমি দলের হয়ে অনেক কাজ করছি, অনেক প্রোগ্রামে খাটছি, দলের স্বার্থে গরিব মানুষের অনেক কাজ করছি। এটা চক্রান্ত করতেছে, আদার্স কিছু নাই। বিজেপির কাছে কিছু টাকা ফাঁকা নিয়েছে। বিএড করতাম, এমএসসি করার পর আমিও টিউশনি পড়াতাম। আজকে আমাকে খুব হীনমন্যতায় ভুগতে হয় যখনই আপনাদের এই এলাকায় আসি। একজন শিক্ষক হিসেবে আমি অত্যন্ত ব্যর্থ হয়েছি। তার কারণ 1 কোটি টাকা তো দূরের কথা, টিউশনি পড়িয়ে 10 লক্ষ টাকা ওই 1-2 বছরে আমি জমাতে পারিনি, কারণ তারপরে আমার চাকরি হয়ে গেছিল পরীক্ষা দিয়ে। এটা আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয় যে আপনাদের বিধায়কের মেয়ে এত ট্যালেন্টেড, তিনি টিউশনি পড়িয়ে তার অ্যাকাউন্টে কয়েক কোটি টাকা জমাতে পেরেছিলেন। আপনাদের এই বিধায়কের সুনাম আপনারা আগে থেকেই জানেন। তিনি ট্রাকে ভরে ভরে বর্ডারে চাল পাঠাতেন, যেই চাল রেশন ব্যবস্থায় যাওয়ার কথা ছিল। তার সাগরেদদের নাম একের পর এক উঠে এসেছে। আপাতত তিনি মনে হয় জামিনে মুক্ত। তো জামিনই কাটিয়ে নিন, বেশি দিন এই জামিনই চলবে না। আগামী দিনের আদালতের রায় আসবে, উপযুক্ত জায়গায় আপনাদেরকে যেতে হবে। ভোট দিলেই ঘর মিলবে, নচেত ঘর মিলবেন না। কে বলছেন? ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, যাকে সবাই হ্যালো স্যার বলেছেন। তিনি অভিনয় করেন, নাটক করেন। আমরা শুনেছিলাম যারা নাটক করেন, গান বাজনা করেন, অর্থাৎ সাংস্কৃতিক মনস্ক মানুষ, তারা সাধারণত উদার মনস্ক হয়। আমার প্রশ্ন, পার্থ ভৌমিক বাবু, আপনি তো ভাইপোর চেলা হয়ে ভালোই কামাচ্ছেন। আমাদের কাছে খবর আছে দাদা বৌদির বিরিয়ানি থেকে শুরু করে বোমার কারখানা কোনোটাই তো বাদ দেন না, সব জায়গা থেকে মাল নেন। তো তারপরেও আপনার পেটে কে এমন লাথি মেরেছে যে গরিব মানুষকে একটু ঘর দেবেন, তার জন্য তাদের উপর সত্য চাপাচ্ছেন যে তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে হবে, নাহলে পরে তাদের ঘর পাওয়ার কোনো অধিকার নেই। এছাড়াও আপনারা জানেন যে জাতীয় মহিলা কমিশনে যখন আমাদের সন্দেশখালির ঘটনা গেছিল, প্রত্যেকটি ক্ষেত্রে প্রমাণ হয়েছে যে জাতীয় মহিলা কমিশন হোক বা অন্যান্য জায়গায় হোক, যে মহিলাদের উপর অত্যাচার এই জেলাগুলোতে, এই লোকসভাগুলোতে দিনের পর দিন অত্যন্ত বাড়ছে। আমরা এর আগে দেখেছি একজন মহিলা সিভিল ইঞ্জিনিয়ার এবং তার বন্ধুর উপর হামলা হয়েছে এবং তাকে শ্লীলতাহানি হয়েছে। আজকে কোন জায়গায় তৃণমূল কংগ্রেসের সরকার চলে যাচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। আমি আপনাদের এই বিভাগের যে বিষয়গুলো বললাম,
তার সাথে সাথে বাংলার সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা বলতে চাই। এসআইআর এখন চলছে, এই এসআইআরকে প্রভাবিত করার জন্য কি ধরনের ব্যবস্থা হচ্ছে আপনারা দেখুন। আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে দিচ্ছি। আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট তার রায়ে, যে রায়ের ডেট, সেই রায় আপনাদেরকে আমি দেখাচ্ছি। সেই রায়ে স্পষ্ট বলে দিয়েছে যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তার উপস্থিতিতে কারা কারা বৈঠকে বসবে, যে বৈঠকের মধ্যে দিয়ে এই জুডিশিয়াল অফিসারদেরকে এসআইআর কাজে নিয়োগ করা হবে। আমি 8 নম্বর প্যারা থেকে, এই অর্ডার এসেছিল 20/2/2026, 20 তারিখে ফেব্রুয়ারিতে। সেই রায়ের 8 নম্বর প্যারা থেকে পড়ছি এবং আপনাদেরকে 8 নম্বর প্যারাটা আমি দেখাচ্ছি। তাতে পরিষ্কার বলছে, আমি গোটাটা না পড়ে অংশটুকু পড়ছি। উই ডাইরেক্ট দ্য চিফ ইলেকটোরাল অফিসার along with one authorized senior officer of ECI, Chief Secretary, Director General of Police of the State Government, and in presence of Learned Advocate General of the State and the Learned Additional Solicitor General in Calcutta High Court, to hold a meeting with Honorable Chief Justice tomorrow, that is 21st February 2026। অর্থাৎ কিভাবে এই এসআইআরটা হবে, দ্য মোডালিটিস, আমি প্রথম লাইনটা পড়ছি, সিন্স দ্য মোডালিটিস উইল হ্যাভ টু বি ইভলভ অ্যাট দ্য হাইকোর্ট লেভেল উই ডাইরেক্ট, বলে কারা কারা থাকবে তাতে বলা হয়েছে। আপনাদেরকে নাম বললাম, আবার বলে দিচ্ছি। চিফ ইলেকটোরাল অফিসার এবং তার একজন প্রতিনিধি উপস্থিত থাকবেন। চিফ সেক্রেটারি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, ডাইরেক্টর জেনারেল ডিজি পুলিশ তিনি উপস্থিত থাকবেন স্টেট গভর্নমেন্টের, আর অ্যাডভোকেট জেনারেল থাকবে স্টেটের, এবং লার্নেড অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ক্যালকাটা হাইকোর্ট তারাও থাকবে। এর বাইরে কেউ থাকবে না। আমি বিশ্বস্ত সূত্রের কাছ থেকে খবর পেয়েছি, গতকাল যে মিটিং হয়েছে সেই মিটিংয়ে মনোজ পন্ত উপস্থিত ছিল। আমার প্রশ্ন, মনোজ পন্ত তার কোন পদাধিকার বলে এই মিটিংয়ে উপস্থিত থাকেন? তার উপস্থিতি সম্পূর্ণরূপে বেআইনি, কারণ তিনি চিফ সেক্রেটারি নেই এখন। এইভাবে যারা আনঅথরাইজড পারসন তাদেরকে এই মিটিংয়ে উপস্থিত করে ক্যালকাটা হাইকোর্টের চিফ জাস্টিসের উপরে প্রেশার তৈরি করার চেষ্টা তৃণমূল কংগ্রেসের সরকারের পক্ষ থেকে হচ্ছে। এবং আমি মহামান্য সুপ্রিম কোর্টকে আপনাদের মাধ্যমে আবেদন জানাবো পুরো বিষয়টি তদন্ত করে দেখতে। যদি সুপ্রিম কোর্টের ঠিক করে দেওয়ার সূচি, যে সূচি আপনাদের সামনে আমি পড়ে দেখালাম, ছবি দেখাচ্ছি, এই সূচির বাইরে অন্য অফিসাররা মিটিংয়ে অংশগ্রহণ করে থাকেন, তাহলে তাদের বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্স হিসেবে গণ্য করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করা উচিত সুপ্রিম কোর্টের, এবং এফআইআর করা উচিত। মনোজ পন্থের বিরুদ্ধে এফআইআর করা উচিত এবং এফআইআর করে তাকে গ্রেপ্তার করা উচিত। আমাদের দাবি স্পষ্ট। এইভাবে চলতে পারে না। মামার বাড়ি নয়, পশ্চিমবঙ্গটা মামার বাড়ি হতে পারে ওই উগ্রপন্থীদের জন্য, যারা বলছে যে আমার পরিবার আমরা তৃণমূল করি, যাদেরকে ধরেছে 6-7 জনকে, তাদের মধ্যে থেকে একজন, তাদের মামার বাড়ি হতে পারে। তারা তাই মামা বাড়ি যাই করে ওপার থেকে এপারে এসে বসে পড়ছে বাংলা বা এই বাংলাদেশ থেকে, কারণ তাদের মামারা বসে আছে এখানে। এটা চলতে পারে না, আমরা চলতে দেব না। আমাদের প্রেস কনফারেন্স আমরা এখানেই শেষ করছি, চার্জশিট এখানেই শেষ করছি। এরপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আমি এবং আমার সাথীরা যারা আছে, আমাদের জেলা সভাপতি